নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে নিলাম। বিয়ের আগে কোনোদিনই আমি শিবরাত্রি করিনি। বিয়ের পর থেকে ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে, এই বিশেষ দিনটাকে বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে ফল মিষ্টান্ন দিয়ে পূজা অর্চনা করে নিই। বিয়ের পর থেকে এইভাবেই আমি প্রতি বছর শিবরাত্রি পালন করে আসছি। তাড়াতাড়ি ঠাকুর দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে উৎসাহ কিচ্ছু খায়নি, পড়তে বসে পড়েছে। যেহেতু আমি আগে ঠাকুরটা দিতে গেছিলাম, গৌতম অনেকক্ষণ অফিস চলে গেছে, তো তাড়াহুড়ো করে কি বানাবো, তাই ঘরে যা উপকরণ ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ। তো এটা উৎসার প্লেট, একটু সুন্দর করে গুছিয়ে দিলে উৎসাহ খেতে ভালোবাসে, তাই ওর প্লেটটা আমি সবসময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে দিতে। তো ব্রেকফাস্ট নিয়ে আমিও বসে পড়লাম, অনেকটাই বেলা হয়েছে। আর ছোটো থেকে আমি শিবরাত্রি কোনোদিন করিনি, মানে আমার মাকেও করতে দেখিনি। মা নীলষষ্ঠীটা করে এই সন্তানের মঙ্গলের জন্যে, আমিও সেটা করি। ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে, আমার বাপের বাড়িতেও আছে, তো মাকে দেখতাম যে ঘরে শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে পূজা করে নিত, আমিও সেইভাবেই করি। ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে, দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে পূজা করে নিই। বাবা মহাদেব পিতেই মনে হয় তুষ্ট হয়ে যায়, তার জন্যে আমার মানে বলে শিবরাত্রি করলে ভালো পর পাওয়া যায়। তো আমি বাবা মহাদেবের সেই আশীর্বাদটা পেয়েই গেছি। গৌতমের মতো হাজব্যান্ড পেয়ে আমি ভীষণ সুখী। তো বাবা মহাদেব আমার মনে হচ্ছে এইটুকু পূজাতেই অনেকটাই তুষ্ট। আর উপোস থাকি না আমি, মানে পূজা টুজা দিয়ে আমি খেয়ে নিই। অন্য পূজাগুলোতে নীল ষষ্ঠীরে যেমন একটু উপোস থাকি, উপোস থেকে পূজা করি, তারপর একবেলা খাওয়া সেই সাবু ঠাবু সেইভাবেই খাই। ব্রেকফাস্ট করার পর আবার সেই রান্নাঘর ছেড়ে পালিয়ে যাওয়ার জায়গা নেই মেয়েদের, ঘুরে ফিরে সেই রান্নাঘরেই আসতে হয়। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, একটু কাজ নিয়ে বসেছিলাম ব্রেকফাস্ট করার পর, রান্না করতে একটু লেট হলো। সামনে যেহেতু ইলেকশন, আমাদের ইলেকশনের কিছু কাজ এসেছে, সেই কাজগুলো করলাম। আর উৎসাহ চলে গেল দিদার বাড়িতে, সুতরাং আরও সুবিধা হলো। একা খাবো, একার জন্য রান্না করতে একদম ইচ্ছা করে না, তো কী করবো, খেতে তো হবে। তো সয়াবিন আলুর তরকারি আর ভাত করে নিয়েছি। আজ দুপুরে একা একা ভাত খাবো, মেয়ে যদি দিদার বাড়িতে চলে গেছে। আর উৎসাহ যদি একটু আগে বলতো না, আমি সয়াবিনের তরকারিও করতাম না, সিদ্ধ ভাত দিয়ে ভাত খেয়ে নিতাম। খেয়ে দিয়ে উঠে ভাবলাম একটু শর্টস করবো, আর শর্টস করা হলো না, একটা ফোন চলে আসলো, মুডটা একদম অফ হয়ে গেল। তো ফোনের সাথে সাথে অনেক ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন আমার মনে জেগে উঠলো। দেখো, নিঃসঙ্গতা বা একা থাকার মানে যারা থাকে তারাই হয়তো জানে। তার মধ্যে যদি অসুস্থতা থাকে, যেমন আমি আগের বছর অসুস্থতার মধ্যে একটা কাটিয়েছিলাম। এতই শারীরিক দুর্বলতা ছিল যে আমি একা উঠে নিজের জন্য রান্না করতে পারিনি। একা বাথরুম যাওয়াটা আমার পক্ষে অসম্ভব হয়ে গেছিলো। আমার কারো না কারো সাহায্য লেগেছে, নয় গৌতম নয় মেয়ের। মানে একা থাকতে ভয় পেতাম, একা কিছু কাজ করতে পারতাম না। তো আমার এই বয়সে এতটা প্রবলেম, আমার বয়সটা যদি 80 85 বা 90 হয়ে যায়, তাহলে আমার আরও কত দূর অবস্থা হতে পারে। সেই সময় তো মানুষ আরও কাউকে না কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, তখন মনের দিক দিয়েও মানুষ বুড়ো হয়ে যায়, শরীরের দিক দিয়েও অক্ষমতা চলে আসে, মানে সব দিক দিয়ে প্রায় একদমই ভেঙে পড়ার সময়। যত তার মধ্যে রয়ে যায় বার্ধক্যজনিত যত রোগ। তো সেই জায়গায় যারা নিজেকে লড়তে পারে যে একা, সেই আমার মনে হয় জীবন যুদ্ধে জয়ী। তো আজকে যার ফোনটা এসেছে সে হচ্ছে আমার মা ফোন করেছিল। হঠাৎ ফোন করে মা বলল যে বাবার সাথে কথা বল। তো মায়ের যে ফোনের যে আওয়াজটা ছিল, মায়ের একদম একটা ভারাক্রান্ত গলার আওয়াজ। এবং বাবার সাথে যখন কথা বললাম, বাবাও যথেষ্ট, মানে একটা হয় না একটা অস্থিরতা বা চঞ্চল, মানে কোনো একটা প্রবলেমে যে মানুষের যে গলার আওয়াজ, সেটাই হয়েছে। তো বাবা আমাকে আমাদের কাছেই যে ভিআইপি নার্সিংহোমের একটা কাকুর নাম জানতে চাইলো। তো নার্সিংহোমের কথা শুনে আমিও চমকে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তো বাবা যেটুকু বললো যে আমার দিদা অসুস্থ, দিদাকে নিয়ে এসে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে। আমার দিদার প্রায় সঠিক বয়সটা আমি বলতে পারবো না, তা হবে 80 85 বছর বয়স হয়ে গেছে। দিদা কিন্তু একা থাকে এই 80 85 বছর বয়সে। সেই প্রত্যেক পরিবারে নানা রকম সমস্যা থেকে থাকে। দিদার ঠিক আগেকার দিনের মানুষ, তো তো এখনকার এই যুগের সাথে তাল মিলিয়ে চলাটা অনেকটাই প্রবলেম। তার অনেকটা পিছিয়ে পড়েছে তো এইসব মানুষরা। তো দাদু মারা যাওয়ার পর আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। তো দাদুর একটা বালিগঞ্জেও বাড়ি আছে, দিদা বালিগঞ্জেই চলে আসে। প্রথমে যখন মাসিদের বিয়ে হয়নি তখন দিদার সাথে মাসিরাও থাকতো। তারপর তো আগেও তো মাসিদের বিয়ে হয়ে গেছিলো। আমার টোটাল
একটা দুটো তিনটে পাঁচখানা মাসি আমার আমার মাকে নিয়ে ছজন, তো পাঁচখানা মাসি, পাঁচখানা ঠিক বলছি তো? এক, দুই, না সরি সরি, মাকে নিয়ে পাঁচজন, আমিও ভুলে যাচ্ছি, আমার চারখানা মাসি। তো সবার যথারীতি বিয়ে হয়ে গেছে, দিদা টোটালি একা এই সময়। তো দিদাও কারোর সাথে চায়নি যে কারোর সাথে থেকে, একটা কী হয় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে যায়, দিদা বালিগঞ্জের বাড়িতে চলে আসে। এবার সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে না, তার ফলে মানে যে যেটুকু করার সে সেটুকুই করতে পারে। আর মামার যখন সময় হয়, মামা এসে, আমার দুটো মামা, মামা এসে দেখাশোনা করে যায়। দিদা মামা মামি হয়ে গেছে, মামা দুই ছেলে মেয়ে, আমার ছোটো মামার। দিদা তাদের সংসারেও যেতে পছন্দ করে না, একা থাকতেই পছন্দ করে। কারণ যেটা বললাম, আগেকার দিনের মানুষ, নতুন ভাবধারণায় উনি নিজেকে গুছিয়ে মানিয়ে নিতে পারে না, তার জন্যে দিদা এখানে থাকে। আর বড় মামা তো মানে আমার বড় মামি অনেক দিন আগেই মারা গেছে, বড় দিদিও মারা গেছে। বড় মামা বলতে পারো একাই থাকে, সেইখানেও দিদা ঠিক একা ওই জায়গায়ও ওনার বড় মামার সাথে, বড় মামার এমনি বাইরে বাইরে বিজনেস, অর্ধেক সময় বাইরে থাকে, তো অত বড় বাড়িতে দিদা একা কি থাকবে, তার জন্য বললো এইখানে চলে এসেছে। তো বালিগঞ্জটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই। তো দিদা এখানে একাই থাকে। এখন যেহেতু আমাদের বাড়ির কাছে বলে দিদার প্রায় দায়িত্বটা প্রায় মাই সামলায়। মানে এই দিদার হয়তো যেদিনকে অসুস্থ থাকে একটু ফোন করলে মা বাজারটা এগিয়ে দেওয়া বা একটু ওষুধটা কিনে দিয়ে আসা, এইসব। তো একটা 85 বছরের মহিলা, তোমরা ভাবতে পারো যে একা একা নিজের কাজ করে। আমি তো এই বয়সেই একা একা করতে পারি না, কারো না কারো সাহায্য লাগে। তোমাদের অসুস্থ, বার্ধক্যজনিত রোগ তো থাকেই বয়সের সাথে সাথে। জল তোলা থেকে নিজের বাসনটা মাজা, রান্না করা, খাওয়া দাওয়া, জামা কাপড় সবটাই একা। এবার মা জোর করে করে নিয়ে আসে, আমাদের মানে বাড়িতে নিয়ে আসে, রাখে। সে বেশি দিন থাকতে চায় না, সেই বললাম আগেকার দিনে ধ্যান ধারণা, জামার বাড়িতে থাকবো, আবার চলে যায়। তো এবার দিদা নিজের বাড়িতে একা থাকতেই কমফোর্টেবল ফিল করে। তো আজকে হঠাৎ এরম ফোন আসে, পাড়া প্রতিবেশীরাই ফোন করে যে দিদার হঠাৎ বমি শুরু হয়ে যায়। বমি শুরু হয়ে যেতে দিদা ওরা সঙ্গে সঙ্গে মাকে ফোন করে, মানে জল দিতে থাকে, কনস্ট্যান্ট বমি হয়। কালকে উনিও ভুল করেছেন, গতকাল একাদশী ছিল, যেটা বললাম একাদশী মানে পুরনো ধ্যান ধারণায় সেই মানে কি বলবো, পুরনো বিচার আচার। কালকে একাদশী করেছে, মানে একাদশী ছিল, একাদশীর দিন প্রেশারের ওষুধ খায়নি, সারাদিন একাদশীতে ওই ফলমূল ওসব খেয়েছিল। আজকের সকালেও যেহেতু একাদশী ছিল বলে আজকেরও প্রেশারের ওষুধ খায়নি। আর যেই দুপুরবেলা ভাতটা খেয়েছে অমনি অ্যাসিডিটি হয়ে কনস্ট্যান্ট ভমিটিং স্টার্ট হয়ে গেছে, হাত পা ঠান্ডা, প্রেশার প্রচণ্ড হাই, মানে 250-র কাছাকাছি প্রেশার। মানে আর কি, মানে ওরা যদি পাড়ার লোকেরা জল না দিত তাহলে একদম স্ট্রোক অনিবার্য। সেই অবস্থায় মা বাবা দৌড়ে যায়, যেহেতু ঘরের কাছে আছে, হ্যাঁ, গিয়ে হসপিটালে মা বাবা ভর্তি করেছে, অ্যাডমিট করেছে, এখানে যে নার্সিংহোম সেখানে। তো আমি সেটাই বলছি। তো আজকের বিশ্ব নারী দিবস, বা বিশ্ব নারী দিবসে আমার দিদার মতো মানুষরা কিন্তু বারবার জানিয়ে দেয় যে নারীরা কতটা স্ট্রং হয়। দেখো এখনও কারোর সাহায্য ছাড়া একটা মানে মানে কি বলবো, বৃদ্ধা ভদ্র মহিলা একা নিজের লাইফটা একার মতো চালাচ্ছে, কারো সাহায্য না নিয়ে নিজের কাজটুকু নিজে করে নেয়। হ্যাঁ, যখন যখন পারে না তখন তো হেল্প নিতেই হবে, তখন নয় মানে আমার মাকে খবর পাঠায়, হ্যাঁ, বা অন্য ছেলে মেয়েকে একটুখানি খবর পাঠায়, নাহলে যতটা পারে একা করে। তো আমি হয়তো দিদার বয়সে গিয়ে এগুলো কখনোই করে উঠতে পারবো না। আমি মনে হচ্ছে আর 1-2 বছরের পরই মনে হচ্ছে আর কিছু করতে পারবো না, যে শরীরের কন্ডিশন, আজ এই ব্যথা কাল ওই ব্যথা। আর উনি এত বয়স হয়ে গেছে, এবং দিদা যথেষ্ট কর্মঠ, আমরা ছোট থেকেই দেখেছি। আমি বেশিরভাগ দিদার কাছে, আমি দিদার একটুখানি মানে কোল ঘেঁষা ছিলাম। তো দিদা যখনই আমাদের বাড়িতে আসতো, তো মানে দিদাই সব করতো, মাকে করতে দিত না কোনো কাজ, এরা আমি দেখেছি। দিদা সব করার চেষ্টা করতো। ইভেন আমার যখন উৎসাহ হয়, উৎসাহকে তেল মালিশ করা, ওনার তখন চোখ অপারেশন হয়েছে, ওই চোখ অপারেশনেও উৎসাহ তেল মালিশ করা, উৎসাহ জামা কাপড়টা আমি কেচে রেখে দিলে ওইগুলো ভাঁজ করে রাখা, উৎসার এটা করা ওটা করা, মানে উনি সব সময় কাজের মধ্যে থেকেছেন। এই কিছু দিন আগে অবধি মানে নিজের সেলাই, এত সুন্দর হাতে সেলাই না বলার মতো না, টুক টুক করে মানে ছেঁড়া জিনিসগুলো সেলাই করে করে, মা হয়তো আমার মা চোখে যেহেতু একটু কম দেখে, মায়ের চোখ অপারেশন হচ্ছে বললাম যেহেতু, তো ওই হয়তো রেখে দিল, কোনো জিনিস ছিঁড়ে আছে, এসে দিদা সেলাই করে দিত। মানে এত মানে মানে কি বলবো, গুণীও বলা যায়, এনারা সব দিক দিয়ে গুণীই হয়। তো আজকে এরকম একটা খবর শুনে খুবই খারাপ লাগছে। তো দেখা যাক, একটু বিকালের দিকে মায়ের বাড়ি যাবো, কি খোঁজ নিয়ে আসবো দিদা কেমন আছে।
একটু বিকালবেলা মার বাড়িতে গেছিলাম একটু দিদার খোঁজ নিতে। তো দিদা এখনও হসপিটালে ভর্তি, দিদাকে ছুটি দেওয়া হয়নি, এখনও দিদার শরীর স্টেবল নয়। তো কবে ছুটি দেবে সেটাও কিছু বলেনি, বাবা মা দুজনেই গেছিলো। আমার আর যাওয়া হয়নি, যেহেতু গৌতম ঠিক টাইমে ফিরতে পারিনি বলে আমি ভিজিটিং আওয়ারে দিদার সাথে দেখা করতে পারিনি। দেখি আগামীকাল যদি দিদা অ্যাডমিট থাকে তাহলে নিশ্চয়ই যাব, আর যদি আগামীকাল ছুটি দিয়ে দেয় তাহলে মার বাড়িতে চলে আসবে, সেখানেই দেখা করে নেবো। আর আজকে যেহেতু উমেন্স ডে, তোমাদের গৌতম দা অফিস থেকে ফেরার পথে কী নিয়ে এসেছে দেখো। এদিকে আমি কাজ করছি, আমার কিছু অফিসের কাজ আছে, যেটা বললাম কাজ এসেছে, মার বাড়ি থেকে এসে আমি কাজ করতে বসে পড়েছি। আর দেখো দেখাচ্ছি, উমেন্স ডে স্পেশাল। আমার আর উৎসাহ দুজনের জন্যই এনেছে, কিন্তু উৎসাহ তো দিদার বাড়িতে। আমি কাজ নিয়ে বসে আছি টেবিলের মধ্যে, সব কারেকশন কাজ করছি। আর এইদিকে দেখো ভুট্টা এনেছে, আর উমেন্স ডের জন্য একটা চকলেট দিয়েছে। ভুট্টা পেয়ে গেছি, কাজবাজ সব তুলে রেখে দিয়ে এখন ভুট্টাটা এনজয় করি, কারণ ঠান্ডা হয়ে গেলে না চেবাতে ভালো লাগে না। আর একদম কচি দানা এনেছে, এই দানা না আমার একদম খেতে ভালো লাগে না, একটু শক্ত হয়, চিবিয়ে খেতে একটু ভালো লাগে। আর ভেবেছিলাম আজকে বিকালবেলা আমাদের পাশের পাড়ায় নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে, আজকে সকালবেলা কলস যাত্রা হয়েছিল, সে তো যেতে পারিনি পায়ের ব্যথার জন্যে। ভেবেছিলাম সবটাই দেখাবো, আর ভেবেছিলাম গৌতম আসলে বিকালবেলা মন্দিরটায় নিয়ে যাব, একটু মন্দিরটা দেখাবো, আজকে শিবের গাজন পালা আছে সেগুলো দেখাবো। তো কিচ্ছু দেখানো হলো না, কারণ এই কাজ নিয়ে যা বসেছি, এই কাজ শেষ করতে করতে যে কটা বাজবে তার নেই ঠিক, কারণ কালকের কাজগুলো আবার জমা দিতে হবে। সুতরাং আজকে সারা রাত ব্যাপী যুদ্ধ চলবে। তো যাই হোক, প্রোগ্রামটা যে শিব মন্দিরের প্রোগ্রামটা আগামীকালও আছে, রবিবার দিনও মহাভোগ সভা একটা আছে, ভোগ বিতরণ সভা। তো যেদিন পারি একদিন যাব নিশ্চয়ই, তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত ভুট্টাটা খেয়ে নিই, খিদেও পেয়েছে ভীষণ জোর। ড্রেস চেঞ্জ করে ফেভারিট ইউনিফর্ম পরে সোজা রান্নাঘরে চলে এসেছি। গৌতম আজকের এই নারী দিবসের বিশেষ দিনটা একটু বিশেষ করে তোলার জন্যে আমার আর উৎসার জন্য এক ছোট্ট গিফট নিয়ে এসেছে, ভুট্টা আর হচ্ছে চকলেট। হয়তো এটা সত্যি সবার কাছে খুবই সামান্য, কিন্তু আমার কাছে এটা অসামান্য। গৌতম কখনো নিজের জন্য কিছু ভাবে না, কিন্তু সব সময় আমার আর উৎসার কথা চিন্তা করে সব কিছু করে। ও সবটুকু জুড়েই হচ্ছে আমি আর উৎসাহ। তাই ভাবলাম একা একা কেনই সারপ্রাইজ গিফট নেবো, ওকে একটু সারপ্রাইজ করি। কয়েকদিন ধরেই বলছিল মালপোয়া খাবো, তো এখানে ঝটপট ওর জন্য একটু মালপোয়া বানিয়ে নিই। জীবনের এই গাড়িটা একে অপরের ওপর ভীষণ নির্ভরশীল। যত বাঁধন শক্ত হবে, গাড়িটা যত বাধা বিপত্তি আসুক না কেন এগিয়ে চলবে। বাঁধন হালকা হলেই সব শেষ। মনে হচ্ছে জ্ঞান দিচ্ছি তাই না, পরিবেশটা একটু হালকা করে নিই। আজকের একটু আগে এফবিতে একটা পোস্ট দেখলাম, যে পোস্টে লেখা আছে, আমি নারী কিন্তু আমি সব পারি না, আমার গা ব্যথা করে, কোমর ব্যথা করে, তাই আমি সবসময় শুয়ে থাকতে ভালোবাসি। তো কথাটা একদম ঠিকই, আমরা নারী বলে কি আমরা কি সব পারি? আমার তো মনে হয় না, আমাদেরও তো অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে না। আজকের এই মিষ্টি মালপোয়া দিয়ে আর ব্লগটা শেষ করছি। ওমেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। চলো বাই।